পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাতে পজিটিভ নাম্বার যেমন রয়েছে, নেগেটিভ নাম্বার যেমন রয়েছে তেমনি জিরো রয়েছে। আবার এই যে ভগ্নাংশ যেটা বলছিলাম তাকে কিন্তু দুরকমভাবে দেখো। একটা হচ্ছে ওই বাই আকারে থাকে, ঠিক আছে? আরেকটা হচ্ছে দশমিক আকারে থাকে। এই দুটোই কিন্তু ভগ্নাংশ। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি চ্যানেল। প্রিপারেশন উইথ এবিসি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা যে টপিকটা আলোচনা করছি দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে সংখ্যা তত্ত্ব, যার ক্ল্যারিফিকেশন সম্পর্কে আজকে আমরা জানবো। তোমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষাতে বিভিন্ন ধরনের টার্ম সম্পর্কে অবহিত আছো, কিন্তু সেই টার্মগুলো কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে আজকের ক্লাসটিতে। অবশ্যই কিন্তু মন দিয়ে দেখবে। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখা ভালো, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো সময় না নষ্ট করে চলে আসছি আজকের টপিকে। তো প্রথমে যে টার্মটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সাধারণভাবে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত সাধারণ রূপের যে সংখ্যা সেগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এদেরকে যেহেতু গুনতে হয় সেই কারণে এদেরকে কাউন্টিং নাম্বার বলে। একে ইন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং গাণিতিকভাবে 1, 2, 3 অসীম পর্যন্ত এইভাবে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। এই বিষয়টা মোটামুটিভাবে পুরোটাই তোমরা বুঝতে পারলে। চলে আসছি পরের বিষয়টাতে। সমগ্র সংখ্যা। সমগ্র সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যায় কিন্তু তার সাথে জাস্ট 0 টা এড করা থাকবে। অর্থাৎ 0 থেকে আমরা যেটা 1 থেকে ধরছিলাম স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, সেখানে যদি আমরা 0 থেকে ধরি তাহলে তাদেরকে সামগ্রিকভাবে আমরা সমগ্র সংখ্যা বা হোল নাম্বার বলি। একে W দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে একে এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে? এবার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো, পূর্ণ সংখ্যা হচ্ছে সমগ্র সংখ্যা যেটা রয়েছে, সমগ্র সংখ্যা বলতে 0 থেকে 1, 2, 3 মানে 1, 2, 3 করে অসীম পর্যন্ত এগুলো হচ্ছে পজিটিভ দিকটা। এবার যদি আমরা নেগেটিভ দিকটাকেও নিই, মানে -1, -2, -3 করে অসীম পর্যন্ত, তাহলে যে পুরো সংখ্যার আমরা যে শ্রেণীটা পাচ্ছি সেটাকে একত্রে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে গাণিতিকভাবে এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে? এবার দেখো, নেক্সট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। যে সমস্ত সংখ্যা সংখ্যা রেখা বরাবর অবস্থান করে। সংখ্যা রেখাটা কি? সংখ্যা রেখাটা হচ্ছে এরকম একটা কাল্পনিক রেখা। এটা তোমরা জানো, গ্রাফ করার সময় 0 থেকে শুরু করে ডান দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পজিটিভ, বাম দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে নেগেটিভ। এই পুরোটাকে বলা হচ্ছে সংখ্যা রেখা। তাহলে যে সমস্ত রেখা সংখ্যা রেখা বরাবর অবস্থান করতে পারে তাদেরকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। শূন্য, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। এখানে তোমরা পূর্ণ সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছ। পূর্ণ সংখ্যা বলতে যেগুলো হচ্ছে -5, -4, -3 কিংবা 1, 2, 3 কিংবা 0, এটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। কিন্তু এখানে কোনো দশমিক সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ না। কিন্তু লক্ষ্য করে দেখো, যদি এখানে এরকম একটা সংখ্যা থাকে, এখানে ধরো একটা সংখ্যা আছে 1.25, এটার অবস্থান তো এখানে হবে। তাহলে এটা কিন্তু ভগ্নাংশ, মানে দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেটাও কিন্তু সংখ্যা রেখার ওপরেই অবস্থান করছে। আবার ধরো তুমি মেনে নিচ্ছ একটা সংখ্যা, যেমন হচ্ছে ধরে নাও 2 পূর্ণ, যেমন 2 পূর্ণ 1/4। 2 পূর্ণ 1/4 মানে 2, তারপরে এই 3 থেকে 1 এর যে ডিফারেন্স তার 4 ভাগের 1 ভাগ, মানে এইখানে অবস্থানটা। মানে 4 দুগুণে 8, 9 এর 4। এটা হচ্ছে ভগ্নাংশ। এইভাবে প্রকাশ করা হয়। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এইভাবে প্রকাশ করা হয়। এই সংখ্যাগুলো পুরোটাই কিন্তু রয়েছে এই সংখ্যা রেখার উপরে অবস্থান করছে। বুঝতে পারছো? তাহলে নেক্সট যে বিষয়টা আসছে, অবাস্তব সংখ্যা। অর্থাৎ যে সমস্ত সংখ্যা সংখ্যা রেখা বরাবর অবস্থান করে না, বরং জটিল তলে অবস্থান করে, তারাই হচ্ছে অবাস্তব সংখ্যা। ঠিক আছে? এই দুটোর ডিফারেন্স বুঝতে পারছো? বাস্তব সংখ্যা সংখ্যা রেখা বরাবর অবস্থান করে। অন্যদিকে অবাস্তব সংখ্যা সংখ্যা রেখা বরাবর অবস্থান না করে জটিল তল বরাবর অবস্থান করে থাকে। তাহলে এই দুটো থেকে আরেকটা বিষয় চলে আসছে, যেটা হচ্ছে জটিল সংখ্যা। তার মানে এই বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা, এই দুটোর মিশ্রণে যে সংখ্যাটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে অবাস্তব, সেটাই হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, যাকে z = a + ib এই আকারে প্রকাশ করা হয়ে থাকে। এবং এখানে এই যে i, এটা কিন্তু কোনো অ্যালফাবেট নয়। এটা একটা নাম্বারকে ডিনোট করে। নাম্বারটা হচ্ছে i √(-1) ঠিক আছে? মানে i² -1 এই ভ্যালুটাকে কিন্তু ইন্ডিকেট করে। ঠিক আছে? এই ভ্যালুটাকে ইন্ডিকেট করে জটিল সংখ্যার ক্ষেত্রে। তো এখানে বিস্তারিতভাবে জটিল সংখ্যা সম্পর্কে যখন ক্লাস হবে তখন সে সম্পর্কে আলোচনা করা হবে। ইন ফিউচার যখন আমরা আলোচনা করব।
কিন্তু এখানে এইটুকু জেনে রাখবে জটিল সংখ্যা হচ্ছে বাস্তব পার্ট রয়েছে এই অংশটা এবং অবাস্তব পার্ট হচ্ছে যেটা i এর সাথে যুক্ত রয়েছে সেইটুকু অংশটা। ঠিক আছে? এবার আসছে দেখো সংখ্যা রেখা। যেটা ১ম এই তোমাদেরকে বললাম, সমস্ত বাস্তব সংখ্যা যে রেখার উপর অবস্থান করছে তাকেই বলা হচ্ছে সংখ্যা রেখা। ঠিক আছে? এবার দেখো নেক্সট বিষয় যেটা চলে আসছে সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। সমস্ত পূর্ণ সংখ্যা ভেবে দেখো ১, ২, ৩, ৫, ৭ সমস্ত রকমের পূর্ণ সংখ্যা কিংবা নেগেটিভ যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে -৫, -১০ এগুলো প্রত্যেকটাকে কিন্তু অ্যা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। কি কারণে দেখা যাচ্ছে বুঝতে পারছো? তাহলে সেগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে মূলদ সংখ্যা। আবার দেখো ভগ্নাংশ যেমন 1/3 এই যে 1/3 টা রয়েছে, এই 1/3 কে সরাসরি দেখো p আর q আকারে প্রকাশ করা যাচ্ছে, p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। কারণ এটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা যদি সংখ্যাটা এরকমও হয় যে ধরো ৫৭৫/২ এটাও কিন্তু মূলদ সংখ্যা। কারণ একেও p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। ঠিক আছে? একই রকমভাবে দশমিক ভগ্নাংশ যেমন 2.25 একে যদি p/q আকারে প্রকাশ করতে চাও কি করতে হবে? না একে তুলে দিলে নিচে ১০০ দিয়ে দিলে, ২৫ দিয়ে কাটো ৯, এটা ২৫ দিয়ে ৪। তাহলে p/q আকারে আল্টিমেট কিন্তু প্রকাশ করতে পারছো। একই নিয়মে এখানে এই যে এত বড় সংখ্যাটা দেখতে পাচ্ছ যেটা পৌনঃপুনিক আকারে থাকে, সেটাও কিন্তু বিশেষ নিয়মের দ্বারা p/q আকারে প্রকাশ করা যায়। তার মানে এই সংখ্যাগুলো পুরোটাই হচ্ছে কিন্তু মূলদ সংখ্যা এবং এখানে q শর্তটা কি? না q not is equal to 0 পূর্ণ সংখ্যায় কিন্তু z ঠিক আছে? অর্থাৎ যখন তুমি এখানে প্রকাশ করছো তখন q কিন্তু not is equal to 0 হতে হবে। 0 হয়ে গেলে কিন্তু এটা আর মূলদ সংখ্যা বলা যাবে না। তো এখান থেকে চলে আসছে স্বাভাবিকভাবেই যে সমস্ত সংখ্যাকে যেখানে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যার সবথেকে ভালো উদাহরণ হচ্ছে √2, √3 এই যে সংখ্যাগুলো। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখো এদের যে রিপিটেশন এখানে দুটো সংখ্যার ভেতরে পার্থক্য দেখো। এখানে কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে এগিয়ে চলেছে। কিন্তু এখানে কিন্তু কোনো প্যাটার্ন নেই। 1.4, 1.4, 2, 1, 3, 5, 6, 2 এরকমভাবে একটা সংখ্যা চলে গেছে। আবার পাইয়ের ক্ষেত্রেও দেখো এরকম একটা সংখ্যা চলে গেছে। এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। বুঝতে পারলে? তাহলে নেক্সট আমাদের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে টার্মিনেটিং অ্যান্ড নন টার্মিনেটিং রেকারিং ফ্র্যাকশন। অর্থাৎ যাদের শেষ রয়েছে আর যাদের শেষ নেই এরকম রেকারিং ফ্র্যাকশন। রেকারিং হতেই পারে। যেমন হচ্ছে তোমার অ্যা 0.66666 এটা হচ্ছে রেকারিং ফ্র্যাকশন। কিন্তু এটা নন টার্মিনেটিং। আবার কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো হচ্ছে টার্মিনেটিং রেকারিং নাম্বার। রেকারিং নাম্বার হচ্ছে কিন্তু একটা টার্মিনেশন একটা পয়েন্টে শেষ হয়ে যাচ্ছে। তো এরকম সংখ্যা তুমি চিনবে কি করে? তার একটা কৌশল আমরা খুব সহজে বুঝতে পারবো। যেমন এখানে কতগুলো সংখ্যা আমরা দেখো নিয়েছি 1/7, 1/15, 3/50 আর 2/35 তাহলে এখানে একটা শর্ত মনে রাখবে। শর্তটা হচ্ছে যদি ২ অথবা ৫ অথবা ২ এবং ৫ একত্রে হরে থাকে তাহলে হবে টার্মিনেটিং। আর যদি ২, ৫, ২ এবং ৫ একত্রে অন্য কোনো সংখ্যার সাথে থাকে তবে তা নন টার্মিনেটিং অর্থাৎ কোনো তার শেষ থাকে না। ঠিক আছে? তাহলে এই যে শর্তটা দেখতে পাচ্ছ, খুব ইম্পোর্টেন্ট শর্ত এটা কিন্তু। এই শর্ত অনুসারে তুমি কিন্তু ইজিলি বলতে পারছো যে এখানে এই যে 1/7 রয়েছে, এই 1/7 এ দেখো 2, 5 বা 2 এবং 5 এরকম কিন্তু কোনো উৎপাদক নেই। ঠিক আছে? এরকম কোনো উৎপাদক এর সাথে নেই। তো এখানে যেহেতু এর কোনো উৎপাদক নেই, তাহলে তুমি যদি ক্যালকুলেটরে এটাকে করে দেখো, তাহলে তুমি ইজিলি দেখতে পাবে যে এখানে যদি আমরা 1 কে 7 দিয়ে ভাগ করি, তাহলে সেটা হচ্ছে কিন্তু রেকারিং ফ্র্যাকশন হচ্ছে এবং এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি যেটা ক্যালকুলেটরে সেটা হচ্ছে 0.14285 ঠিক আছে? 2857 এমনিভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে নন টার্মিনেটিং। এটা হচ্ছে নন টার্মিনেটিং।
ঠিক আছে? এরপরে 1/15 আছে যেটা। এই 1/15 দেখো 1/3 রয়েছে, আবার 1/5 এইভাবে গুণ আকারে মানে দুটোর উৎপাদক আকারে আমরা ভেঙে দেখলাম আছে। তাহলে 1/5 যদি বলা আছে যে 5 এর সাথে যদি অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে কিন্তু সেটা নন টার্মিনেটিং হয়ে যাবে। তার মানে এটাও কিন্তু নন টার্মিনেটিং এবং এর ভ্যালুটা আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 0.06666 এইরকমভাবে এগিয়ে চলেছে। ওকে? আবার দেখো এখানে যেটা 3/50 রয়েছে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে এখানে 3 ওপরে যা থাকছে থাকুক। তলাটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 2 মানে 5 5 এ 25 আর 2 এ হচ্ছে 50। তাহলে এখানে দেখো যে তোমার শুধুমাত্র 2 এবং 5 অথবা যদি 2, 5 এখানে যেমন আছে 2 এবং 5 এর উৎপাদক হিসাবে। তাহলে এটা কিন্তু হবে টার্মিনেটিং। এটা হয়েছে নন টার্মিনেটিং। এটা কিন্তু টার্মিনেটিং। এর ভ্যালুটা তুমি যদি দেখো তাহলে হচ্ছে 6/100 মানে 0.06 এর ভ্যালুটা হচ্ছে। মানে টার্মিনেটিং হচ্ছে আর পয়েন্ট থাকছে না। ঠিক আছে? একই রকমভাবে 2/35 যদি তুমি দেখো তাহলেও তুমি দেখতে পাবে যেহেতু এখানে উপরে যাই থাক না কেন, এটাকে ব্রেক করলে আমরা পাচ্ছি 5 ইন্টু 7। এখানে 5 আছে ঠিক আছে, কিন্তু এখানে 7 যে অন্য একটা সংখ্যা থাকার জন্য এটাও কিন্তু আল্টিমেট নন টার্মিনেটিং হবে। ঠিক আছে? তো এই গেল টার্মিনেটিং এবং নন টার্মিনেটিং রেকারিং ফ্র্যাকশনের কনসেপ্টটা। এটা কিন্তু ভীষণ তো এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না তারাই হলো মৌলিক সংখ্যা। যেমন হচ্ছে ধরো 5, এই 5 সংখ্যাটিকে তোমাকে যদি ভাঙতে হয় মানে 5 এর যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে হচ্ছে 1 ইন্টু 5 জাস্ট এক লাইন অর্থাৎ 1 এবং 5 ছাড়া একে কিন্তু আর অন্যভাবে ভাঙা যাবে না। অন্যদিকে তুমি যদি 10 কে দেখো তাহলে দেখো একে ভাঙা যাচ্ছে 1 ইন্টু 10 তারপরে 2 ইন্টু 5 অর্থাৎ এর যেগুলো উৎপাদক সেটা হচ্ছে 1, 2, 5, 10 তাহলে 4 টে উৎপাদক এর কিন্তু থাকছে। এই 4 টে উৎপাদক থাকার জন্য এটি কিন্তু মৌলিক সংখ্যা নয়। অন্যদিকে এই যে 5 সংখ্যাটি এটি কিন্তু মৌলিক সংখ্যা কারণ এর ভেতরে 1 এবং 5 অর্থাৎ 1 এবং সংখ্যা নিজে ছাড়া আর কিন্তু কোনো উৎপাদক নেই। যেমনটা তোমার এই 10 এর ক্ষেত্রে রয়েছে। তাহলে এখান থেকেই বুঝতে পারছো যে এখানে 10 কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে না। তাহলে এই সংখ্যাটি অ্যাকচুয়ালি কি? এই সংখ্যাটি হচ্ছে অ্যাকচুয়ালি যৌগিক সংখ্যা। এই যে 10 এর উদাহরণটা দিলাম। এখানে হচ্ছে যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও আরো 1 বা একাধিক উৎপাদক থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। যেমন এই 10 এর ক্ষেত্রে দেখলে এর 1, 10 ছাড়াও আরো দুটো উৎপাদক রয়েছে 2 আর 5। একই রকমভাবে যদি আমরা ধরো আরেকটা উদাহরণ নিই যে যেমন ধরে নাও নেক্সট আমরা একটা উদাহরণ নিচ্ছি যেমন হচ্ছে 6 যদি আমরা ব্রেক করি তাহলে হচ্ছে 1, 6 আর 2, 3 তাহলে এই 6 এর কতগুলো উৎপাদক? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টা। অর্থাৎ ২ এর অধিক যদি উৎপাদক থাকে তাহলে তাকে আমরা কিন্তু সহজেই যৌগিক সংখ্যা বলতে পারি। অন্যদিকে যদি শুধুমাত্র দুটোই উৎপাদক থাকে তাহলে আমরা তাকে কিন্তু যৌগিক সংখ্যা না বলে আমরা তাকে বলব কিন্তু মৌলিক সংখ্যা। বুঝতে পারলে? এই দুটো বিষয়ের উপর নির্ভর করে একটা কোশ্চেন প্রায়শই তোমাদের আসে যে এক মৌলিক নাকি যৌগিক? অ্যাকচুয়ালি এক মৌলিকও নয় আবার যৌগিকও নয়। কারণ একের ক্ষেত্রে তোমার যদি দেখতে হয় তাহলে আমরা ১ম এ মৌলিকের ক্ষেত্রে দেখব। যদি মৌলিক সংখ্যা ১ কে হতে হয় একের ক্ষেত্রে তাহলে একের দুটো উৎপাদক থাকতে হবে। সেটা হচ্ছে ১ এবং সংখ্যা নিজে। কিন্তু এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই দুটোই কিন্তু এক জিনিস। তার মানে কি? এর ন্যূনতম মৌলিক সংখ্যা হওয়ার যে শর্ত, ন্যূনতম দুটো উৎপাদক থাকতে হবে সেটা কিন্তু নেই। ঠিক আছে? একই রকমভাবে যৌগিক সংখ্যার ক্ষেত্রে যদি সংখ্যাটিকে যৌগিক সংখ্যা হতে হয় তাহলে ১ সংখ্যা নিজে ছাড়াও ১ বা একাধিক উৎপাদক থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে একের ১ ছাড়া আর কোনো উৎপাদক নেই। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটাই উৎপাদক রয়েছে এবং সেটা ১ নিজেই। তাহলে এমতাবস্থায় বিষয়টা কি দাঁড়ায়? এটা না তো মৌলিক সংখ্যা, না তো যৌগিক সংখ্যা। অর্থাৎ এক মৌলিক
বা যৌগিক কোনোটিই নয়। মৌলিক বা যৌগিক কিন্তু কোনোটিই নয়। এটা কিন্তু ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন আছে। তো কেন নয় সেটা তুমি এখান থেকে জানতে পারলে। ঠিক আছে? এবার চলে আসছি আমাদের নেক্সট বিষয়টিতে। সেটা হচ্ছে মৌলিক সংখ্যা সম্পর্কিত কয়েকটা তথ্য। এই তথ্যগুলো প্রথমেই হচ্ছে যে ২ হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা। ২ সংখ্যাটি একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এছাড়া কিন্তু আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই। এবারে ১ অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক হচ্ছে ২, ঠিক আছে? ২ বৃহত্তম মৌলিক হচ্ছে ১ অঙ্কের ৭। কারণ পরবর্তী ৮ হচ্ছে যৌগিক সংখ্যা, আবার ৯ ও হচ্ছে যৌগিক সংখ্যা। একই রকমভাবে ২ অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক হচ্ছে ১১ এবং ২ অঙ্কের বৃহত্তম ৯৭। তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই। এবারে এখান থেকে এই মোটামুটি ৪ অঙ্কের বৃহত্তম, ক্ষুদ্রতম অবধি তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? এবং ৩ হলো ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা, এটাও কিন্তু মনে রাখবে। এবারে দেখো তোমাদের পরীক্ষার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোয়েশ্চেন থাকে। এগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। বিভিন্ন পরীক্ষাতে কি ধরনের কোয়েশ্চেন থাকে সেগুলো তোমরা দেখতে পাবে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবে যে ১ থেকে ১০০ পর্যন্ত যে মৌলিক সংখ্যা, সেগুলোও কিন্তু তোমাকে মোটামুটিভাবে মনে রাখতে হবে। এবং রেঞ্জটাকেও কিন্তু মনে রাখতে হবে কোন রেঞ্জে কতগুলো। যেমন ১ থেকে ২৫ এর ভেতরে ৯ টি মৌলিক সংখ্যা রয়েছে। ৯ টি মৌলিক সংখ্যা হলো এগুলো। ২৬ থেকে ৫০ এর ভেতরে ৬ টি রয়েছে। হুম। এবং এগুলি হচ্ছে এগুলো। ৫১ থেকে ৭৫ এ ৬ টি। এরকমভাবে ১ থেকে ১০০ র ভেতরে টোটাল দেখো ২৫ টা রয়েছে তোমার মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যাগুলো চেষ্টা করবে মনে রাখার জন্য। একই রকমভাবে ১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখবে, এবং এই স্ল্যাব অনুসারে মনে রাখবে। ১ থেকে ১০০ হচ্ছে ২৫ টি, ১০১ থেকে ৫ টি, ১২৬ থেকে ১৫০ ৫ টি, ১৫১ থেকে ১৭৫ ৫ টি, এবং সর্বশেষ ১৭৬ থেকে ২০০ পর্যন্ত ৬ টি। ঠিক আছে? এটা যদি মনে রাখো তাহলে বিভিন্ন যে পরীক্ষাতে কোশ্চেন আসে সেগুলো করতে তোমাদের বেশ কিছুটা সুবিধা হবে। এবার হচ্ছে নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা হলো এমন দুটি সংখ্যা যাদের মধ্যে কেবলমাত্র ১ ছাড়া অন্য কোনো উৎপাদক কিন্তু থাকে না। মানে সাধারণ উৎপাদক থাকে না। তো এটার উদাহরণ যদি দেওয়া হয় তাহলে দেখো, যেমন হচ্ছে ৫ এবং ৬। এই যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছ, এদের ভেতরে একে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে দেখো এর হচ্ছে ১ এবং ৫। একই রকমভাবে ৬ এর ক্ষেত্রে ১ এবং ২, তারপরে হচ্ছে ৩, তারপরে হচ্ছে ৬। কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যদিও মৌলিক, এটা কিন্তু যৌগিক সংখ্যা। দুটোর ক্ষেত্রে এবারে এদের ভেতরে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো ৫ এবং ৬ এর ভেতরে শুধুমাত্র কমন রয়েছে এই ১। যেটা এখানে বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যা হলো এমন দুটি সংখ্যা যাদের মধ্যে কেবলমাত্র ১ ছাড়া অন্য কোনো উৎপাদক সাধারণ থাকে না। তার মানে এই যে ৫ এবং ৬, এই দুটো হলো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। এই পরস্পর মৌলিক সংখ্যা সম্পর্কে কতগুলো এর বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে। তো সেই বৈশিষ্ট্যগুলো আমরা একে, একে আলোচনা করছি। ১ম বৈশিষ্ট্যটা হলো ১ হলো প্রতিটি সংখ্যার সাথে পরস্পর মৌলিক সংখ্যা। অর্থাৎ যেমন ধরে নাও তুমি একটা যেকোনো সংখ্যা নিলে। যেমন নিলে অ্যা একটা যৌগিক সংখ্যা ৮, ঠিক আছে? এর সাথে ১ সে কিন্তু পরস্পর মৌলিক। কারণ এদের ভেতরে আর অন্য কেউ কমন নেই। আবার নিতে পারো, যেমন হচ্ছে একটা মৌলিক সংখ্যা নিলে, যেমন হচ্ছে ৭। তাহলে ১ এবং ৭ এদের ভেতরে কিন্তু কমন যে বিষয়টা সেটা হচ্ছে ১ এদের ভেতরে সাধারণ উৎপাদক। ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের ১ম বৈশিষ্ট্য। এরপরে যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা যেকোনো বিন্যাসের হতে পারে। অর্থাৎ মৌলিক যৌগিকে হতে পারে, মৌলিক মৌলিকে হতে পারে, যৌগিক যৌগিকে হতে পারে। মৌলিক যৌগিকে কিভাবে হয়? ১ম এই যে উদাহরণটা আমরা পেলাম সেটা হচ্ছে ৫ আর ৬। এবারে মৌলিক মৌলিকে যেমন ৫ আর ৭। এবারে যৌগিক যৌগিকে কি হতে পারে? হ্যাঁ, যৌগিক যৌগিকও হতে পারে। যেমন হচ্ছে ২১ আর ধরে নাও ২০। এই দুটোই কিন্তু যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা বলতে এর উৎপাদকগুলো হচ্ছে ১
2, 4, 5, 10, 20 এতগুলো রয়েছে কিন্তু এর উৎপাদক। আবার এই যে 21 রয়েছে এর উৎপাদকগুলো কি, কি? এর হচ্ছে 1, 3, 7 আর 21, ঠিক আছে? কিন্তু এদের ভেতরে দেখো যে কমন বিষয়টা সেটা হচ্ছে কিন্তু যে এদের ভেতরে শুধুমাত্র 1 ছাড়া কেউ কিন্তু আর কিন্তু কমন নেই। অর্থাৎ কমন উৎপাদক নেই। তাহলে এখানে আমরা উদাহরণ দিতে পারি যৌগিক, যৌগিকে 20, 21, ঠিক আছে? এই দুটোও কিন্তু পরস্পর মৌলিক। ঠিক আছে? এই বিষয়টা বুঝতে পারলে আশা করি। এবারে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যেকোনো দুটি সংখ্যা ধারাবাহিক সংখ্যা সর্বদা পরস্পর মৌলিক সংখ্যা। অর্থাৎ যেকোনো দুটো ধারাবাহিক স্বাভাবিক সংখ্যা যেমন হচ্ছে ধরো 5, 6 পরস্পর মৌলিক সংখ্যা, 7, 8 পরস্পর মৌলিক সংখ্যা, 8, 9 পরস্পর মৌলিক সংখ্যা, যেকোনো সংখ্যা বলতে পারো 20, 21 মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, 42, 43 পরস্পর মৌলিক সংখ্যা। কারণ এদের ভেতরে 1 ছাড়া কিন্তু অন্য কোনো উৎপাদক কমন নেই। ঠিক আছে? এবার হচ্ছে যেমন দুটি মৌলিক সংখ্যা সর্বদা পরস্পর মৌলিক সংখ্যা হয়। যেকোনো দুটো মৌলিক সংখ্যা নিচ্ছ। যেমন হচ্ছে 5 আর 7 আমরা যে উদাহরণগুলো নিয়েছি অলরেডি আগের উদাহরণগুলো 5 এবং 7 এই 5 আর 7 কে যদি নাও কিংবা তুমি নিলে 7, 11 এগুলো কিন্তু প্রত্যেকটাই পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে। এবারে হচ্ছে যে লাস্ট পয়েন্টটা আমরা নেব সেটা হচ্ছে যে যেকোনো দুটি পরস্পর মৌলিক সংখ্যার যোগফলের সাথে পরস্পর মৌলিক দুটো সংখ্যা যেমন 5 আর 6 এগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এদের যোগফলের সাথে যোগফল হচ্ছে 11 সাথে তাদের গুণফলে প্রাপ্ত সংখ্যা তাহলে তাদের গুণফলে প্রাপ্ত সংখ্যা কত? 30 এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে। আশা করি পরস্পর মৌলিক সংখ্যা সম্পর্কে আর বাড়তি কিছু তোমাদেরকে এখান থেকে আর জানতে হবে না। যতগুলো বৈশিষ্ট্য তোমাদের এখান থেকে আসতে পারে বা হয় সেগুলো পুরোটাই কিন্তু আলোচনা করা হলো আমাদের এই সেকশনটাতে। ঠিক আছে? এবার দেখো নেক্সট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যখন দুটো মৌলিক সংখ্যার মধ্যে একটি মাত্র যৌগিক সংখ্যা থাকে তখন সেই মৌলিক সংখ্যা জোড়াকে যমজ মৌলিক সংখ্যা বলে। যমজ মানে টুইন। ঠিক আছে? তো এটাকে তোমার যমজ কখন বলা হবে? যদি একজনের ধরো জন্ম এখন হলো এবং পরে একজনের 5 বছর পরে হলো তখন কি তাদেরকে যমজ বলা যাবে? না, তখন তাদেরকে বলা যাবে না। একটা নির্দিষ্ট সময় 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টার ভেতরে যদি দুজনের জন্ম হয় তখন তারা কিন্তু যমজ। ঠিক আছে? নাহলে এক ভাই এই বছর হলো, 3 বছর পরে আরেকটা ভাই হলো তাদেরকে কি যমজ বলা যায়? একই রকম দেখতে হলেও তাদেরকে কিন্তু যমজ বলা যায় না। তাহলে এখানে এই যে যমজ মৌলিক সংখ্যা মানে কি? যে দুটো মৌলিক সংখ্যা থাকবে। ঠিক আছে? মৌলিক সংখ্যাকে বলে প্রাইম নাম্বার। তার মানে দুটো প্রাইম নাম্বার থাকবে। একটা প্রাইম নাম্বার এইটা, আরেকটা প্রাইম নাম্বার হচ্ছে এটা। এই যে দুটো প্রাইম নাম্বার এদের মাঝে ঠিক একটাই মাত্র তোমার কম্পোজিট বা যৌগিক সংখ্যা থাকবে। ঠিক আছে? তখন এই যে প্রাইম নাম্বার দুটোকে বলা যাবে কি? যমজ মৌলিক সংখ্যা। তো এর বেশ কিছু উদাহরণ তোমাকে মনে রাখতে হবে। আমি বেশ কিছু উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যতটা পারবে তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? তো যতটা মনে রাখবে ততটা তোমাদের পরীক্ষাতে যদি সরাসরি কোশ্চেন আসে সেগুলোকে ডিটেক্ট করতে সুবিধা হবে। তো কি, কি হয়? যেমন 3, 5, 5, 7, 11, 13 দেখো প্রত্যেকের মাঝে একটাই মাত্র সংখ্যা প্রবেশ করতে পারবে এবং এক কথায় বলতে গেলে তাদের ভেতরে যেটা বিয়োগফলটা সেটা হবে 2 সবসময়। এটা অন্যভাবে তুমি বলতেই পারো। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো দুজনের ভেতরে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 2 বা তাদের ভেতরে একটাই মাত্র কম্পোজিট নাম্বার থাকতে পারে। প্রত্যেকটা উদাহরণ ক্ষেত্রে এই নিয়মগুলোও কিন্তু প্রযোজ্য হচ্ছে। নিয়ম বলতে যে দুটো প্রাইম নাম্বার, দুদিকে দুটো প্রাইম এবং মাঝে একটাই কম্পোজিট নাম্বার থাকা সম্ভব। তো যাই হোক এখানে 1 থেকে 500 র ভেতরে যতগুলো যমজ মৌলিক সংখ্যা আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে এখানে অ্যা ছক আকারে করে দিয়েছি। আশা করি এগুলো তোমাদের সুবিধা হবে। হুম। এবারে দেখো আমাদের এই যে নাম্বার যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেই নাম্বারের স সাথে আমরা তো পরিচিত। ঠিক আছে? এবারে সেই নাম্বারকে
যখন আমরা বিভিন্নভাবে নাম দিচ্ছি, যেমন স্বাভাবিক সংখ্যা, যেমন তোমার বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, এই যে নামগুলো এগুলো কোথা থেকে কিভাবে এসেছে তোমরা এই যে আমরা ছকটা, সেই ছকটা থেকে অনেকটা বুঝতে পারবে। আমরা যে ছকটা এখানে করছি সেখান থেকে কিন্তু অনেকটাই তোমাদের বোধগম্য হবে। তো এখানে দেখো নেক্সট হচ্ছে এই নাম্বারকে আমরা ৩ ভাগে ভাগ করব। যেমন হচ্ছে বাস্তব সংখ্যা, অবাস্তব বা ইমাজিনারি নাম্বার, আরেকটা হচ্ছে কমপ্লেক্স। অর্থাৎ এই দুটোর সংমিশ্রণে তৈরি, কিন্তু এটাকে আমরা একটা আলাদা পার্টে ভাগ করেছি। এজন্য এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারকে এখানে আলাদাভাবে দেখানো হয়েছে। এবার দেখো এই যে বাস্তব সংখ্যা রয়েছে, এই বাস্তব সংখ্যাকে আমরা পুনরায় ২ ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যার ভেতরে তোমরা দেখতে পেলে 0 যেমন আছে, 1, 2, 3, 4 যেমন আছে, তেমনি নেগেটিভ নাম্বারগুলোও আছে। -500, -5000 সবগুলোই কিন্তু এই পূর্ণ সংখ্যার ভেতরে পড়ে যাচ্ছে। এবারে ফ্র্যাকশন কোনগুলো? ফ্র্যাকশন হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলোকে তুমি দেখতে পাচ্ছ দশমিক আকারে বা লব হর আকারে প্রকাশ করা হচ্ছে। তাহলে এখান থেকে স্বাভাবিকভাবেই আমরা যদি পুরোটার ভাগ আগে দেখি, তাহলে ইন্টিজারকে আবার দেখো ভাগ করা যাচ্ছে। ইন্টিজারকে ভাগ করা যাচ্ছে পজিটিভ, নেগেটিভ এবং 0। ঠিক আছে? ইন্টিজার বলতে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাতে পজিটিভ নাম্বার যেমন রয়েছে, নেগেটিভ নাম্বার যেমন রয়েছে, তেমনি 0 ও রয়েছে। আবার এই যে ভগ্নাংশ যেটা বলছিলাম, তাকে কিন্তু ২ রকমভাবে দেখো। একটা হচ্ছে ওই বাই আকারে থাকে, ঠিক আছে? আরেকটা হচ্ছে দশমিক আকারে থাকে। এই দুটোই কিন্তু ভগ্নাংশ। যেটা তোমার দশমিক থাকে সেটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। আর যেটা এমনি ভগ্নাংশ সেটা নরমাল ভগ্নাংশ আমরা বলে থাকি। ঠিক আছে? এবারে হচ্ছে যে এই যে ধনাত্মক সংখ্যা, এই ধনাত্মক সংখ্যাকে ৩ ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা, আরেকটা হচ্ছে 1। 1 কিন্তু মৌলিক এবং যৌগিক কোনোটাই নয়। এটা কিন্তু এই ছকটাই ইন্ডিকেট করছে। ঠিক আছে? একই রকমভাবে এই যে তোমার সাধারণ ভগ্নাংশ তাকে ৩ ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ কি জিনিস? আগে সাধারণ ভগ্নাংশটা একটু জেনে নাও খুব শর্টে। যে ভগ্নাংশকে যখন আমরা এইভাবে প্রকাশ করছি, ওপরে থাকছে লব, তলায় থাকছে হর। এটাকে সবসময় উপরেরটাকে বলা হয় লব, তলারটাকে বলা হচ্ছে হর। তো এই যে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের এটাকে আমরা ইংলিশে লিখি নিউমেরেটর বাই ডিনোমিনেটর। তাই তো? তাহলে এখানে এই যে প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে n অলওয়েজ হবে কিন্তু d এর থেকে ছোট। আবার ইমপ্রপার এর ক্ষেত্রে n অলওয়েজ হবে কিন্তু d এর থেকে বড়। এবার এই যে মিশ্র ভগ্নাংশ অ্যাকচুয়ালি এই অপ্রকৃত ভগ্নাংশেরই একটি রূপ। কিন্তু যখন ধরে নাও একটা সংখ্যা হচ্ছে ৯ এর ৪। এই ৯ এর ৪ টা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কিন্তু আমরা যদি একে ২ পূর্ণ ১ এর ৪ এইভাবে লিখি, তখন সেটা হচ্ছে কিন্তু তোমার মিশ্র ভগ্নাংশ। এর ২ টো পার্ট রয়েছে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। অ্যাকচুয়ালি এই যে মিশ্র ভগ্নাংশ সেটি ২ টি পার্ট নিয়ে তৈরি। একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ। আরো স্পেসিফিক্যালি যদি বলা হয় তাহলে সেটা বলতে হবে প্রকৃত ভগ্নাংশ। এই ২ টি পার্ট নিয়ে তৈরি হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? এবারে হচ্ছে যে দশমিক ভগ্নাংশ, তাকে ৩ টে পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে অসীম, একটা হচ্ছে সসীম, আর একটা হচ্ছে আবৃত। সসীম বলতে যেমন তুমি ধরো ২ এর ৫ লিখছো। দশমিক আকারে যদি লিখতে হয়, এটা হচ্ছে সাধারণ আকারে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? না, একে আমরা ২০ দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো চলে এলো উপরে ৪০, তলায় আসছে ১০০। ঠিক তো? তাহলে এখান থেকে আমরা 0.4 বলে দিতে পারছি অনায়াসে। তাহলে এই যে এটা হচ্ছে 0.4, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু ফাইনাইট। এর কিন্তু প্রচুর সংখ্যায় বা অসীম পর্যন্ত এটা কিন্তু বিস্তৃত নয় সংখ্যাগুলো। তখন তাকে আমরা বলছি সসীম। এবার অসীম কোনটি? যেমন হচ্ছে পাই। পাই এর কিন্তু কোনো শেষ নেই। পাই এর কোনো শেষ নেই। এগুলো ক্রমান্বয়ে চলেই যাচ্ছে, সংখ্যার কোনো শেষ নেই। আবার তুমি যদি 2/3 করো, একে যদি তুমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাও, তখন কিন্তু তুমি কোনো এর শেষ পাবে না। সংখ্যাটি কত আসবে? না 0.666666 এরকমভাবে অসীম পর্যন্ত চলতেই থাকবে। এইটাকে বলা হচ্ছে অসীম ভগ্নাংশ। যেমন 0.6666, ঠিক আছে? এটাকে অনেক সময় কি করা হয়? 0.6 পৌনঃপুনিক আকারে প্রকাশ করা হয়। কিন্তু
এটা এমনও হতে পারে, এটা অ্যাকচুয়ালি আবৃত দশমিকের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে ২ ধরনের সংখ্যা আছে, যেটা হচ্ছে আবৃত দশমিক। আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে কি হয়? না, একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে এবং এটা কিন্তু অসীম পর্যন্ত যায়। ঠিক আছে? অন্যদিকে যেগুলো নন রেকারিং নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, সেগুলোর ক্ষেত্রে এগুলো ইনফাইনাইট হয়। এগুলো কিন্তু কোনো প্যাটার্ন মেনে চলে না। যেমন পাইয়ের ক্ষেত্রে তোমরা দেখলে 3.14, আমরা এইটুকুটা মনে রাখি, কিন্তু এরপরে প্রচুর সংখ্যা রয়েছে এবং সেই সংখ্যাগুলো আম তোমার কিন্তু কোনো প্যাটার্ন মেনে চলে না। এই যে প্যাটার্ন না মেনে চলা, তার জন্য কি করতে হয়? প্রত্যেকটার ক্ষেত্রে কোনো প্যাটার্ন মেনে চলে না, র‍্যান্ডমলি নাম্বারগুলো আসতে থাকে। এগুলো মনে রাখাও কিন্তু যথেষ্ট জটিল একটা বিষয় এবং সে সম্পর্কে নির্দিষ্ট শাস্ত্রও রয়েছে। মানে যেমন আমাদের গণিত শাস্ত্র বলে বা গণিতবিদ্যা, তেমনি জীববিদ্যা, বিভিন্ন বিদ্যা রয়েছে, তোমরা জানো। তো সেরকম কিন্তু একটা স্পেসিফিক রয়েছে। আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। যদি তোমরা জানো তাহলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আমি সেখানে ওটাকে পিন করে উপরে তোমার কমেন্টটাকে রেখে দেবো। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আসে। তো এই গেল আমাদের মোটামুটিভাবে নাম্বারের যে ক্লাসিফিকেশন বা ক্লারিফিকেশন, পুরো নাম্বারটাকে নিয়ে সেটাকে তুলে ধরলাম এই ক্লাসের ভেতরে। এখানে এবারে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমাদের স্থানীয় মান এবং প্রকৃত মান সম্পর্কে। ঠিক আছে? স্থানীয় মান এবং প্রকৃত মান। যেমন একটা ধরো আমি সংখ্যা লিখছি যে 2, 5, 7, 3, 9, 1.721 এরকম একটা নাম্বার রয়েছে। ঠিক আছে? তো এখানে দুটো বিষয় রয়েছে। দশমিকটা কেন দিলাম? কারণ আমরা এখানে দশমিক সংখ্যার আগের সংখ্যাগুলো এবং দশমিক সংখ্যার পরের সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মান এবং প্রকৃত মানে কি ধরনের প্রভাব পড়ে সেটা পুরোটাই আলোচনা করব। তাহলে এখানে মনে রাখো যে এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এদের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে প্রকৃত মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। জাস্ট একটা কথা বাংলায় প্রচলিত আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, ঠিক জাস্ট ঐরকম। ঠিক আছে? একটা সংখ্যা ১ হোক, ২ হোক, ৩ হোক, ৭ হোক, সে যাই হোক না কেন, তার প্রকৃত মান সবসময় যা বা ফেস ভ্যালু যেটাকে বলে, সেটা কিন্তু সেটাই। অর্থাৎ যেমন যদি তোমাকে বলে ২ এর প্রকৃত মান, ২ এর প্রকৃত মান ২, ২ এর এখানে ২ এর প্রকৃত মান, এখানেও ২, ৭ এর প্রকৃত মান ৭, এখানে ৭ এর প্রকৃত মান ৭। প্রত্যেক জায়গায় কিন্তু প্রকৃত মানের কোনো পরিবর্তন হয় না। যেটার পরিবর্তন হয় বা যেটা ভীষণ ইম্পোর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে স্থানীয় মান বা কোশ্চেন যেখানে থাকে সেটা হচ্ছে স্থানীয় মান নিয়ে। স্থানীয় মান নিয়ে যখন তোমাকে কোশ্চেন করা হয়, তখন তোমাকে একটা বেসিক কনসেপ্ট তোমাকে শিখতে হবে, যেটা তুমি অলরেডি জানো। সেটা হচ্ছে ছোটর থেকে দেখে আসছো। এটা হচ্ছে তোমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এরকমভাবে চলে গেছে। এবারে এই যে টার্মগুলো, এগুলোকে আমরা পরে প্রকাশ করছি। আগে প্রত্যেকটা এগুলোকে দেখে নেব। এখানে একক যেহেতু রয়েছে, তার মানে ইনটু ১ গুণ হবে। দশক যেহেতু রয়েছে, তাহলে কি হবে? ইনটু 10 গুণ হবে। শতক যেহেতু রয়েছে, ইনটু 100 গুণ হবে। হাজার যেহেতু রয়েছে, ইনটু ১০০০ গুণ হবে। অযুত যেটা রয়েছে, তার ক্ষেত্রে ১০,০০০ গুণ হবে, ইনটু 10,000। আর ১ লক্ষের ক্ষেত্রে, মানে এখানে লক্ষে যেটা রয়েছে সেটা ১,০০,০০০ গুণ হবে। ঠিক আছে? তাহলে এখানে যদি তোমার এই ৭ এর এই যে ৭ রয়েছে, এর যদি স্থানীয় মান বলে, আমি জাস্ট স্থানীয় মানটা নিয়ে আলোচনা করছি। তাহলে স্থানীয় মান বলতে 7 ইনটু পজিশন অনুসারে ১০০০ দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে এর স্থানীয় মান। স্থানীয় মান। কিন্তু প্রকৃত মান কত? প্রকৃত মান ৭ এই। এটা হচ্ছে ৭,০০০, এটা হচ্ছে ৭। ঠিক আছে? এবারে এখানের যে ৭ টা রয়েছে সেটা দেখো, জাস্ট দশমিকের পরে রয়েছে, তার মানে ইনটু 1/10 হবে। ঠিক আছে? এটার ক্ষেত্রে। এবারে পরেরটার ক্ষেত্রে ইনটু 1/100 হবে। এটার ক্ষেত্রে হবে ইনটু 1/1000। তাহলে এই ৭ এর ক্ষেত্রে স্থানীয় মান কত হবে? না, 7 ইনটু 1/10 মানে হচ্ছে 0.7। ঠিক আছে? এবং এখানে প্রকৃত মান কত হবে? 7। ঠিক আছে? তাহলে শুধুমাত্র যেটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে কার জন্য? না, এই যে
স্থানীয় মানের জন্য। ওকে? এবারে যদি কোনো সংখ্যার ক্ষেত্রে 0 থাকে, যেমন একটা সংখ্যা ধরো 257016, ঠিক আছে? এখানে এই যে 0 এর প্রকৃত মান কত বলো? প্রকৃত মান হচ্ছে 0। আবার স্থানীয় মান কত? স্থানীয় মান পজিশন অনুসারে যাই হোক না কেন, তার সাথে যেহেতু 0 গুণ হলে 0 আসে, তাহলে স্থানীয় মানে হচ্ছে 0। বুঝতে পারছো? এই বিষয়টা কিন্তু তোমাদের বিভিন্ন রকম পরীক্ষাতে এসে থাকে। তাহলে দেখো এখানে কোশ্চেন কি আছে? 27.0645 সংখ্যার 4 এর স্থানীয় মান কত? তাহলে 4 এর স্থানীয় মান যেহেতু বলেছে, তাহলে তোমাকে এখানে কি বললাম? যে পয়েন্টের পরে যখন হচ্ছে, তখন প্রথমেরটাতে হবে ইনটু 1/10, ঠিক আছে? তারপরের সংখ্যাটার ক্ষেত্রে কত হবে? ইনটু 1/100। তারপরের সংখ্যাটা কি আছে? 4। তার সাথে কত হবে? 1/1000, অর্থাৎ 4/1000। দশমিকের পরে থাকছে কত ঘর? 3 ঘর। তাহলে এটা পাচ্ছি 0.004। ওকে? দশমিকের পরে 3 ঘর। এটাই হচ্ছে এর স্থানীয় মান। ঠিক আছে? এবারে ধরো নেক্সট যে কোশ্চেনটা আমাদের আসছে, সেটা হচ্ছে এই অঙ্কটা। একটি 2 অঙ্কের এককের জায়গায় 3 আছে এবং সংখ্যাটির 2 টি অঙ্কের যোগফল সংখ্যাটির 1 এর সাথে। নম্বরটি সন্ধান করো। ঠিক আছে? এটা খুব ভালো ধরনের কোশ্চেন। তোমাদের পরীক্ষাতে প্রায়শই আসে। এটা আমি পরিষ্কার করে নিলাম এই জায়গাটা। তাহলে এখানে তোমাকে দেখতে হবে, এখানে তোমাকে দেখতে হচ্ছে যে একটা 2 অঙ্কের সংখ্যা রয়েছে যার এককের জায়গায় রয়েছে, তাহলে 2 ডিজিট নাম্বার মানে একও আর দশও রয়েছে। ওকে? এবারে এককের জায়গায় রয়েছে 3 এবং সংখ্যাটি 2 টি অঙ্কের যোগফল। 2 টি অঙ্কের যেটা যোগফলটা হচ্ছে, এটা তুমি জানো না, এটা ধরে নাও x। ওকে? তাহলে এখানে কি বললাম? 10 দিয়ে গুণ করতে হয়। মানে হচ্ছে 10x, 10x, তার মানে হচ্ছে এই সংখ্যাটা নিলাম প্লাস 3। এটা হচ্ছে কিন্তু পুরো তোমার 2 ডিজিটের নাম্বারটা। তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার। এটা হচ্ছে আমাদের নাম্বারটা হচ্ছে এইটা। এইটা ইজ ইকুয়াল টু কি দেওয়া রয়েছে? 2 টি অঙ্কের যোগফল সংখ্যাটির 1 এর সাথে। তাহলে এই সংখ্যার 1 এর সাথে ইজ ইকুয়াল টু হচ্ছে অঙ্ক দুটির যোগফল। অঙ্ক দুটির যোগফল মানে x প্লাস 3। ঠিক আছে? তাহলে এখান থেকে পাচ্ছি 10x প্লাস 3 ইজ ইকুয়াল টু 7x প্লাস 21। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাচ্ছ 3x ইজ ইকুয়াল টু 18, মানে x ইজ ইকুয়াল টু 6। x ইজ ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে এটা আসছে 63, তাই তো? 63 আসছে। অপশন এই যে এখানে পাচ্ছি 63। ঠিক আছে? এরকম একটু যদি ভাবনা চিন্তা করা হয়, তাহলে এই কোশ্চেনগুলো খুব সহজে কিন্তু করা যায়। এবার দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে আমাদের, এগুলো জাস্ট তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখানোর জন্য আমি করেছি। তাহলে এখানে এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারের ভেতরে তোমাকে দেখতে হবে 2 এককের করে রয়েছে, আর এটা তুলনামূলকভাবে দূরে রয়েছে, অর্থাৎ বাম দিকে রয়েছে। তাহলে যেহেতু বাম দিকে রয়েছে, তাহলে এই সংখ্যাটিকে কিন্তু আমরা আগে নেব, কারণ এর ভ্যালুটা বেশি দাঁড়াবে, স্থানীয় মানটা। তাহলে প্রথমে আমরা লিখলাম 4। এবারে এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা মনে মনে 0 কল্পনা করে পাশে লিখে লিখে যাব। তাহলে এই 9 এর জন্যে 0 লিখব, 5 এর জন্য 0 লিখব, 0 এর জন্যও 0 লিখব, 2 এর জন্যও 0 লিখব। তাহলে এটার স্থানীয় মান যেটা 4 এর, সেটা হচ্ছে 40,000। বুঝতে পারলে? এবারে 2 এর স্থানীয় মান। 2 এর স্থানীয় মান হচ্ছে একের ঘরে রয়েছে, তার মানে 2 into 1, তাহলে এটা হচ্ছে 2। এই দুটোর পার্থক্য কত হবে? পার্থক্য হচ্ছে 39,998। বিয়োগ করলে পেয়ে যাবে। তাহলে অপশন যেটা এখানে রয়েছে সেটাই হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আশা করি তুমি আজকের ক্লাস থেকে অনেকগুলো বিষয়, অনেক কনসেপ্ট তুমি শিখতে পারলে। যদি তোমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর শেয়ার করবে। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ।